নমস্কার, আমি ফাল্গুনী মুখোপাধ্যায়। তোমরা দেখছো আমার চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। এডু হেল্প দুর্গাপুরের পক্ষ থেকে আজকে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিও সেশনে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন 2024 তার কাউন্সেলিং এর জন্য তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো। কিভাবে চয়েস ফিল করবে, কি কি নিয়ম রয়েছে, সেই সমস্ত ব্যাপারে তোমাদের বিপুল উৎসাহ রয়েছে পুরোটা বিষয়টা জেনে নেওয়ার জন্য। ইতিমধ্যে 3 জুলাই 2024 ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে যে নোটিফিকেশন ফর সেন্ট্রালাইজ কাউন্সিলিং 2024 WBJE সেটার জন্য নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। আজকে আমরা এই নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। অন্যান্য চ্যানেল ইতিমধ্যে তোমরা হয়তো দেখে থাকবে, তারা যেভাবে বলেছে তাদের মতো করে বলেছে, তোমরা তোমাদের মতো করে বুঝেছো। আমি চেষ্টা করব আরো সরগর করে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়ার জন্য। উল্লেখযোগ্য যে এই নোটিফিকেশনে তোমরা যারা ইতিমধ্যে নোটিফিকেশন পড়েছো বা ইউটিউব চ্যানেল দেখেছো, তোমরা দেখবে কেউ বলেনি এখানে যেটা ফার্মাসির বিষয়ে, অর্থাৎ ব্যাচেলর অফ ফার্মাসি, সেটাও কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দিয়ে করা যায়। যেমন করে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এবং আর্কিটেকচার এই সমস্ত কোর্সের সঙ্গে ফার্মাসিও করা যায়, কিন্তু এখানে ফার্মাসির যে অ্যাডমিশন প্রসেস সেই বিষয়ে কোনো উল্লেখ নেই। আমি ঠিক যে সময় ভিডিও বানাচ্ছি তখনই আমি অলরেডি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডে একটি মেল করেছি যে এই বিষয়ে কোনো উল্লেখ নেই। সুতরাং আশা করছি তারা কোনো কিছু উল্লেখ করবেন বা কিছু বলবেন, পরবর্তীকালে আমরা সেটা ওয়েবসাইটে দেখতে পাবো। আজকের আমরা এই যে কাউন্সিলিং তার যে নিয়ম কানুন, সেই নিয়ম কানুনটা এখানে টোটাল 8টা পেজে তার নোটিফিকেশন জারি করেছে। এই নোটিফিকেশন 8টা পেজ পড়তে গেলে প্রচুর সময় লাগবে। আমি তোমাদের কাছে মূল পয়েন্ট যেগুলি বলে দেব, যে তোমরা অনেকেই ভেবেছিলে বা অনেকে দেখেছো থার্ড রাউন্ডে কাট অফ। সুতরাং এখানে নর্মাল রাউন্ড বলতে এখানে ফার্স্ট রাউন্ড বা অ্যালটমেন্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড বা আপগ্রেডেশন রাউন্ড এবং মপ আপ রাউন্ড হচ্ছে থার্ড রাউন্ডে যে কাট অফ তোমরা দেখছো, দ্যাট ইজ মপ আপ রাউন্ডের। অ্যান্ড মপ আপ রাউন্ড হচ্ছে একটা সেপারেট রাউন্ড, এটা ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডের সঙ্গে কোনো লিঙ্ক নেই। অ্যান্ড অল অ্যাসপিরেন্টস আর নট এলিজিবল ফর মপ আপ রাউন্ড। তোমরা প্রত্যেকেই যারা পার্টিসিপেট করছো তারা প্রত্যেকেই যে মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে হবে সেটাও নয়। আমরা নির্দিষ্ট করে পরপর বিষয়গুলো বলে দেব। প্রথমত হচ্ছে তোমাদেরকে একটা রেজিস্ট্রেশন করতে হবে। এবছরে যারা অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট হিসেবে অ্যাপ্লাই করেছিলে তারা তোমাদের সমস্ত মার্কসগুলো বসাতে হবে ওখানে। ক্লাস 10-এর দেখবে ইংলিশের মার্কস বসাতে হবে, ক্লাস 12-এর মার্কসগুলো বসাতে হবে। যে সাবজেক্টগুলো হচ্ছে সেই সাবজেক্টের নাম্বার, টোটাল নাম্বার কত, আপডেট নাম্বার কত দেখবে থাকবে। টোটাল নাম্বার মানে ধরো 100-র মধ্যে পরীক্ষা হচ্ছে, আপডেট নাম্বার তুমি যেটা পেয়েছো 80, তো 80 তোমাকে লিখতে হবে। এইভাবে তোমাদের রেজিস্ট্রেশন করার সময় এই ডেটাগুলো তোমাদের ইনপুট ওখানে দিতে হবে। এবারে রেজিস্ট্রেশন করার সময় তোমাদের রেজিস্ট্রেশন ফি একটা জমা করতে হবে অনলাইনে। সেটা তোমরা নেট ব্যাংকিং এ করতে পারবে বা ক্রেডিট কার্ড দিয়ে, ইউপিআই দিয়ে বা ডেবিট কার্ড দিয়েও করতে পারবে। এই পেমেন্ট করতে হবে তোমাদেরকে 500 রুপিস। 500 রুপিস পেমেন্ট করার পরে তোমরা পেমেন্ট রিসিপ্টটা হচ্ছে কিন্তু প্রিন্ট আউট নিয়ে নেবে। আমি যখন ভিডিও করছি তখন বাইরে যেহেতু বর্ষা শুরু হয়ে গেছে, প্রচুর পাখির আওয়াজ তোমরা শুনতে হবে। আশা করছি এটা তোমাদের কোনো ডিস্টার্বিং হবে না। তো তোমরা শুনতে থাকো যে বিষয়গুলো বলছি। 500 টাকা পেমেন্ট করলে রেজিস্ট্রেশনের সময়, এবং এই 500 টাকা পেমেন্ট করার পরে তোমাকে কিন্তু পেমেন্ট রিসিপ্টটার একটা প্রিন্ট আউট নিয়ে নেবে। সমস্ত ক্ষেত্রেই বলে রাখছি, কোনো অবস্থাতে তোমরা স্ক্রিনশট নেবে না বা স্ক্রিন প্রিন্ট করবে না, সেটা কিন্তু ভ্যালিড হবে না। তোমাকে ওখানে প্রিন্ট অপশন থাকবে, সেই প্রিন্ট অপশনে গিয়ে তোমরা প্রিন্ট করবে। এবারে আমরা চলে আসবো যে এই যে তুমি যখন রেজিস্ট্রেশন করে ফেললে, রেজিস্ট্রেশন করার পরে চলে আসবে তোমার চয়েস ফিলিং পোর্টাল। চয়েস ফিলিং পোর্টাল তোমার খুলে যাবে। চয়েস ফিলিং পোর্টালে তুমি তোমার সুচিন্তিত মতামত দিয়ে সুন্দর করে, নিশ্চয়ই তোমার অ্যাকর্ডিং টু র্যাঙ্ক, তোমার কাট অফ দেখেছো, সবটা দেখে তুমি চয়েস ফিলিং করবে। চয়েস ফিলিং করার জন্য যে ডাইরেকশন দেওয়া আছে যে অ্যাজ মাচ অ্যাজ পসিবল তুমি যত বেশি পারবে চয়েস দেবে টু সিকিউর ইউর সিট, তোমার সিটটাকে সিকিউর করার জন্য। মিনিমাম ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড বলেছে যে মিনিমাম 20 চয়েসেস দেওয়ার জন্য। তাহলে অনেকেই ভাববে যে আমার যে র্যাঙ্ক আছে, আমার 5টা চয়েস দিলে আমি পেয়ে যাব। তোমাকেও অ্যাডভাইস করবো, তুমি যে 5টা পেয়ে যাও মনে করছো, যে 5টা চয়েস দিলে পেয়ে যাও মনে করছো, সেগুলো উপর দিকে রেখে বাকি কমপক্ষে তুমি আরো 20টা বা 15টা, মানে যাতে 20টা ম্যাক্সিমাম সিরিয়াল নাম্বার হয় 1 to 20। কেন বলছি এটা এই জন্যই বলা আছে যে সিস্টেমে কোনো এরর, কোনো কারণে হয়তো
ওর থেকে কমেন্ট নিল না, তাহলে তুমি হয়তো দেখলে তোমার ভালো র্যাঙ্ক থাকা সত্ত্বেও তোমাকে অ্যালোকেশন হলো না। সুতরাং এরকম ভুল করবে না, তোমার লিস্টটাকে একটু লেন্দি করবে বা লম্বা করবে। ফার্স্ট রাউন্ডে এই যে যারা রেজিস্ট্রেশন করে নিলে তারা চয়েস ফিলিং করবে। চয়েস ফিলিং করার পরে তোমাদেরকে তোমাদের রেজাল্ট আউটের জন্য ওয়েট করতে হবে। এই ফার্স্ট রাউন্ডটাকে বলা হচ্ছে অ্যালটমেন্ট রাউন্ড। অ্যালটমেন্ট রাউন্ডে আমরা দেখে নিলাম যে কোন কলেজে আমার সিট এলো। যারা অনেকটা পিছন দিকে র্যাঙ্ক আছে তাদের হয়তো ফার্স্ট রাউন্ডে কোনো সিট নাও আসতে পারে। ফার্স্ট রাউন্ডে তুমি যখন সিট পেয়ে গেলে তোমার আরেকটি অ্যাক্টিভিটিস আছে। এখানে তোমাকে এই যে সিটটা দেখতে পাবে, তুমি সিটটা দেখতে পাওয়ার পরে সিট অ্যাকসেপ্টেন্স ফি 5000 তোমাকে পেমেন্ট করতে হবে। সেটাও অনলাইনে পেমেন্ট করবে। এই 5000 অনলাইনে পেমেন্ট না করা পর্যন্ত তুমি তোমার অ্যালটমেন্ট লেটারটা হচ্ছে ওখান থেকে প্রিন্ট করতে পারবে না। সুতরাং 5000 পেমেন্ট করার পরে তুমি তোমার প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার যেটা সেটাকে প্রিন্ট আউট নিয়ে নেবে। আর যারা ফার্স্ট রাউন্ডে সিট পেলে না তারা অপেক্ষা করবে সেকেন্ড রাউন্ডের জন্য। এবারে ফার্স্ট রাউন্ডে যে সিট পেয়ে গেলে তুমি মনে করো 50টি চয়েস দিয়েছো, তোমার যদি 1 নম্বর চয়েস অর্থাৎ সিরিয়াল নাম্বার 1 এই চয়েসে গিয়ে তোমার হিট করে বা ওই কলেজটি ওই কোর্সটি তোমার যদি অ্যালোকেশন হয়ে যায়, তাহলে তোমার কাছে অন্য কোনো উপায় থাকবে না, তোমাকে ওটা ফ্রিজ করতে হবে। এবং নো আপগ্রেডেশন এবং ইয়েস আপগ্রেডেশন বলে দুটি বুলেটিনে ফরম্যাট দেওয়া রয়েছে। এই নো আপগ্রেডেশন যে ফরম্যাটটা সেটা তোমাকে প্রিন্ট করে সমস্ত ডকুমেন্ট তোমাকে নিয়ে তোমার অ্যালোটেড ইনস্টিটিউটে গিয়ে তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের যে শিডিউল সেই শিডিউলে তোমাকে ওখানে উপস্থিত হয়ে তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে এবং তোমার অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করে দিতে হবে। কারণ তোমার চয়েস নাম্বার 1-এ লেগেছে, সুতরাং তোমার আপগ্রেডেশন দেওয়ার কোনো চান্স নেই। এবার চলে আসবো আমরা যে এই যে এক নম্বর রাউন্ডে তুমি পেলে, আর যারা 2 বা তার নিচে যে চয়েস রয়েছে সেই চয়েসের কলেজে পেয়েছো, তুমি কি করবে? তুমি করতে পারো কি যে তোমার যদি যেটা পেয়েছো সেটা সন্তুষ্ট থাকো, তাহলে তুমিও নো আপগ্রেডেশন এই যে ফর্মটা এটা জমা দিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করে নিতে পারো। অথবা মনে করছো তুমি 50টি চয়েস দিয়েছো বা 100টি চয়েস দিয়েছো, তার একটা সার্টেন নাম্বারে গিয়ে লেগেছে, সেটা কিন্তু 1 নম্বর না, সেটা 2 বা তার নিচের যে কোনো চয়েসে তোমার সিট হয়েছে, তুমি ভাবছো যে আমার আপগ্রেডেড হতে পারে এবং আমি আরো ভালো ইনস্টিটিউটে ভালো ব্রাঞ্চের চয়েস দেওয়া হয়েছে সেখানে যেতে পারি। সুতরাং তুমি তখন কি করবে? তুমি ইয়েস আপগ্রেডেশন যে ফরম্যাটটা রয়েছে সেই ইয়েস আপগ্রেডেশন ফরম্যাটটা প্রিন্ট করবে, ফিল আপ করবে, তার সঙ্গে তোমার যে ডকুমেন্ট এক সেট জেরক্স কপি এবং অরিজিনালগুলো নিয়ে তোমাকে তোমার ওই অ্যালোটেড ইনস্টিটিউটে যেতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করানোর পর তুমি ইয়েস আপগ্রেডেশন এই অপ্ট করতে পারবে। ইয়েস আপগ্রেডেশন করার পরে তোমাকে কিন্তু ওখান থেকে একটা কম্পিউটার জেনারেটেড পেপার দেওয়া হবে যে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন সাকসেসফুলি হয়েছে এবং তুমি অপ্ট করেছো আপগ্রেডেশনের জন্য। এটা কিন্তু লেখা থাকবে, সেই কাগজটা কিন্তু তোমরা কেউ নিতে ভুলবে না। প্রত্যেকটি ডকুমেন্ট তুমি যেমন নিয়ে যাবে, জেরক্স এক সেট নিয়ে যাবে, অরিজিনাল নিয়ে যাবে, প্রত্যেকটি অরিজিনাল তোমার নির্দিষ্ট যে ফাইল সেখানে কিন্তু যত্ন করে আবার ফেরত নেবে, হারিয়ে গেলে কিন্তু মুশকিলে পড়ে যাবে। এবারে আমরা চলে আসবো এই যে আপগ্রেডেশন দেওয়া হলো এবং যারা সিট পেল না তারা অপেক্ষা করছে, আর যারা 1-এ পেয়েছিল তারা হচ্ছে ওখানে ভর্তি হয়ে গেল। এবারে রাউন্ড 2 বা আপগ্রেডেশন রাউন্ড, এই রাউন্ড 2 বা আপগ্রেডেশন রাউন্ডে কারা যাচ্ছে না, যারা রাউন্ড 1-এ কোনো ইনস্টিটিউট পেল না তারা হচ্ছে রাউন্ড 2-এ দেখবে যে তার কোনো কলেজ এলো কি না, অর্থাৎ তার কলেজে প্রথমবার আসছে রাউন্ড 2-এ। রাউন্ড 2-এ যদি কলেজ আসে তাকে একইভাবে 5000 হচ্ছে তার সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা করতে হবে। সিট অ্যাকসেপ্টেন্স ফি অনলাইনে জমা করবে, পেমেন্ট রিসিট নেবে, সমস্ত ডকুমেন্ট নিয়ে অ্যালোটেড ইনস্টিটিউটে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন করানোর পরে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি ভর্তি হবে কি হবে না। কারণ আমরা জানি যে নর্মাল 2টি রাউন্ডের মধ্যে এটি লাস্ট রাউন্ড, তাহলে এখানে তোমার যখন সিট অ্যালটমেন্ট হয়েছে দ্যাট মে বি সিরিয়াল নাম্বার 1 অর লেসার অর্থাৎ 2 অর পরবর্তীকালের হতে পারে, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি ভর্তি হবে কিনা। তুমি চাইলে ভর্তি হয়ে যেতে পারো, তুমি চাইলে নাও ভর্তি হতে পারো। ভর্তি যদি হয়ে যাও, যে রাউন্ড 1-এ হোক রাউন্ড 2-এ হোক, তুমি যদি অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করে দাও, ইনস্টিটিউট যদি ভর্তি হয়ে যাও, তাহলে ইউ উইল বি নট এলিজিবল ফর মপ আপ রাউন্ড, অর্থাৎ মপ আপ রাউন্ডে তুমি কিন্তু আর এলিজিবল থাকবে না। তাহলে মপ আপ রাউন্ডে সবাই এলিজিবল হবে না। এবার তুমি সেকেন্ড রাউন্ডে কি আপগ্রেডেশন হলো, কলেজটা এসছে,
অথচ মনে হলো যে ঠিক যেন আপগ্রেডটা হলো না, আরেকটু ভালো হলে ভালো হতো, তাহলে আমি একটা রিস্ক নিয়ে দেখবো মপ আপ রাউন্ডে যদি ভালো হয় তাহলে ভালো, মপ আপ রাউন্ড যদি ভালো না হয় তাহলে আমি নেক্সট ইয়ার রিপিট করব। এরকম মানসিকতা যদি থাকে সেই ক্ষেত্রে তুমি হচ্ছে না ভর্তি হলে মপ আপ রাউন্ডে যেতে পারবে, অন্যদিকে ভর্তি হয়ে গেলে মপ আপ রাউন্ডে আর যেতে পারবে না। এটা কিন্তু খুব ক্লিয়ার করে মনে রাখতে হবে। এবারে চলে আসবো মপ আপ রাউন্ড। মপ আপ রাউন্ডের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি? মপ আপ রাউন্ডে কারা যেতে পারবে? মপ আপ রাউন্ডে যেতে পারবে যারা রাউন্ড 1 এবং রাউন্ড 2 এ কোনো সিট পায়নি, তাদেরকে আবার মপ আপ রাউন্ডে গিয়ে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। যদিও সে কিন্তু রাউন্ড 1 এ রেজিস্ট্রেশন করেছিল, তবুও তাকে আবার হচ্ছে মপ আপ রাউন্ডে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং তাকে 200 টাকা জমা দিতে হবে অনলাইনে একইভাবে। অন্যদিকে আমরা জানি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এই যে আমাদের ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি, আর্কিটেকচার এই সমস্ত অ্যাডমিশন প্রসেস ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের যেমন র্যাঙ্ক, সেরকম করে জেই মেনের র্যাঙ্ক দিয়ে হচ্ছে প্রাইভেট কলেজগুলোতে ভর্তি হয়। সুতরাং যারা জেই মেনের র্যাঙ্ক দিয়ে আগে রেজিস্ট্রেশন করেও ঢুকেছিল ঠিক আছে, যদি না কেউ ঢুকে থাকো, যারা রাউন্ড 1 এ কোন রকম রেজিস্ট্রেশন করনি, সেটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের র্যাঙ্ক হোল্ডারই হোক বা জেই মেনের র্যাঙ্ক হোল্ডারই হোক, সে এখন চাইছে মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করবে, তাহলে তাদেরকে 1000 টাকা জমা করতে হবে। বাট আমি বললাম যে আগে যারা রেজিস্ট্রেশন করেছিল তাদের মাত্র 200 টাকা জমা দিতে হবে মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করার জন্য। তাহলে যারা রাউন্ড 1 রাউন্ড 2 কোনো সিট পায়নি, যারা আগে রেজিস্ট্রেশন করেনি তারা, এবং কোনো কারণে তার পছন্দ হয়নি, সে সিট পেয়েছিল কিন্তু অ্যাডমিশন নেয়নি, তারা হচ্ছে এই মপ আপ রাউন্ডে আসতে পারছে। মপ আপ রাউন্ডে রেজিস্ট্রেশন করার পরে আবার তোমাদেরকে চয়েস ফিল করতে হবে। উল্লেখযোগ্য গত বছরের এক্সপিরিয়েন্স অনুযায়ী বলি, এই মপ আপ রাউন্ডে গিয়ে তোমরা কিন্তু কোনো সিট ম্যাট্রিক্স দেখতে পাবে না, অর্থাৎ সিট ম্যাট্রিক্স দেখতে পাবে না, সিট ম্যাট্রিক্স পাবে, বাট অ্যাকচুয়াল সিট ম্যাট্রিক্স এই যে রাউন্ড 1 আর রাউন্ড 2 এই দুটোতে অ্যাডমিশন হয়ে যাওয়ার পরেও কি কি সিট খালি হলো কোন কোন ইনস্টিটিউটে, এই বিষয়ে কিন্তু তোমরা কিছু দেখতে পাবে না। সুতরাং ব্লাইন্ডলি চয়েস ফিল করতে হবে। অর্থাৎ তুমি রাউন্ড 1 বা রাউন্ড 2 যেভাবে রাউন্ড 1 এ যেভাবে চয়েস ফিল করেছিলে, একইভাবে তোমাকে নতুন করে আবার চয়েস ফিল করতে হবে মপ আপ রাউন্ডে গেলে। মপ আপ রাউন্ডে রেজিস্ট্রেশন করবে, 1000 টাকা পেমেন্ট করবে ফ্রেশার্সরা, আর যারা আগে রেজিস্ট্রেশন করবে তারা 200 টাকা পে করবে, তারপরে চয়েস ফিল করবে, এবং চয়েস ফিল করার পরে তোমাদের এই চয়েস লকিং এর আবার একটা ডেট হবে। এই ডেটে হচ্ছে তোমরা দেখতে পাবে যে তোমার কোন সিট অ্যালোকেশন হলো। এই মপ আপ রাউন্ডটা কিন্তু একটাই রাউন্ড হবে। আরও একটু উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই নোটিফিকেশনে এবারে কোনো মক অ্যালটমেন্টের কথা এখনো পর্যন্ত এখানে বলা হয়নি। গত বছর কিন্তু নোটিফিকেশনে মক অ্যালটমেন্টের কথা বলা হয়েছিল, এখানে মক অ্যালটমেন্টের কোনো কথা বলা হয়নি। শিডিউলটা আমাদের হাতে এসে গেলে আমরা নিশ্চয়ই বুঝতে পারবো। যদি হয় সেটা তাহলে ফার্স্ট রাউন্ডে চয়েস ফিলিং এর পরে একটা সার্টেন টাইমের পর তোমাদেরকে মক অ্যালটমেন্ট দেখানো হবে। অর্থাৎ তুমি যতগুলো চয়েস দেবে সেই চয়েস থেকে কোন কলেজে তুমি সিট পেতে পারো সেটা তোমাকে দেখানো হবে, এবং দেখানোর পরে তুমি হাতে আরও একদিন সময় পাবে, তুমি সেটা মডিফাই করে আরও লিস্টটাকে লম্বা করতে পারো বা আরও বেশি চয়েস দিতে পারবে। তারপরে একদিন পরে সেটাকে লক করা যাবে। এই চয়েস লকিং যখন হবে তোমরা অবশ্যই নিজেরা হাতে লক করবে, লক করে লক করার পর প্রিন্ট আউট নিয়ে নেবে। অনেকে লক মানে যখন চয়েস ফিল করছে তখন একটা করে ওই সিট বের করে নেয় প্রিন্ট আউট, কিন্তু সেটা কোনো ভ্যালিড নয়। তুমি চয়েস লক করার পরে তোমার ওই যে প্রিন্ট নেবে সেটা ভ্যালিড। অন্যদিকে যারা নিজেরা চয়েস লক করতে পারবে না তারা কিন্তু তাদের কিন্তু ঠিক নির্দিষ্ট যে সময় দেওয়া থাকবে তারপরে অটো লক হয়ে যাবে, অর্থাৎ লাস্ট সেভ চয়েস যেটা সেটা অটো লক হয়ে যাবে। প্রত্যেককে বারবার বলবো, চয়েস ফিলিং যখন করবে তখন পেজ বেরিয়ে যাওয়া বা কম্পিউটার অফ করার বা ল্যাপটপ অফ করার আগে অবশ্যই ওখানে সেভ অ্যান্ড গো টু হোম এবং লাস্টে একটা এক্সিট আসবে, সেই এক্সিটে হচ্ছে ক্লিক করার পরেই বেরিয়ে যাবে। পরবর্তীকালে তুমি আবার চেক করে দেখবে যে আগের দিনে বা আগের বারে যতগুলো চয়েস ফিল করেছিলে, এমনটা নয় যে চয়েস ফিল করতে বসে তোমাকে সব চয়েসগুলোই একবারে ফিল করতে হবে, তুমি দফায় দফায় করতে পারো। এখন 20টা চয়েস ফিল করলে পরবর্তীকালে আরও 20টা চয়েস ফিল করলে এভাবে তুমি করতেই পারো, কোনো অসুবিধা নেই। এই হলো আমাদের যে ই কাউন্সিলিং এর প্রসেস সেইটা। এইবার তোমাদের যখন তোমাদের সিট অ্যালটমেন্ট হয়ে যাচ্ছে, তোমরা ইনস্টিটিউটে যাচ্ছ, ইনস্টিটিউটে কবে যাবে সেই ইনস্টিটিউটের সঙ্গে তোমরা কিন্তু অবশ্যই তাদের ওয়েবসাইট বা ফোনে কন্ট্যাক্ট করে জেনে নিতে হবে যে তাদের ওখানে তোমাকে কবে উপস্থিত হতে হবে।
এমন এমন একটা ইনস্টিটিউট থাকে যেখানে বলা হয় যে 1 থেকে 10,000 র্যাঙ্ক হোল্ডার তারা অমুক দিন আসবে, 10 থেকে 30,000 হোল্ডার তারা অমুক দিন আসবে, 30 থেকে 60,000 র্যাঙ্ক হোল্ডার তারা অমুক দিন আসবে। এইভাবে হচ্ছে শিডিউল দেওয়া থাকে। সুতরাং তোমার যে ইনস্টিটিউটে তোমার অ্যালটমেন্ট হবে, সেই অ্যালটমেন্ট হলে সেই ইনস্টিটিউটের সাথে কন্ট্যাক্ট করে তোমাকে কিন্তু জেনে নিতে হবে যে তুমি কবে সেখানে যাবে। প্রত্যেকটি ডকুমেন্ট, এই ডকুমেন্ট লিস্টের ব্যাপারে এখানে যেটা দেওয়া রয়েছে সেই ব্যাপারটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। ডকুমেন্ট লিস্টে প্রথমে বলা হয়েছে ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড বা তোমার বার্থ সার্টিফিকেট ফর ভেরিফিকেশন অফ ডেট অফ বার্থ। সেকেন্ডলি বলা হয়েছে ক্লাস 10-এর মার্কশিট নিয়ে যেতে হবে। থার্ড বলা হয়েছে ক্লাস 12-এর মার্কশিট নিয়ে যেতে হবে। এবং ওসিআই ক্যান্ডিডেট বলা হয়েছে, ওভারসিজ যারা ক্যান্ডিডেট বাইরের দেশে থাকে তাদের জন্য এটা আমাকে প্রশ্নও করেছে, ওসিআই সার্টিফিকেট আমাদের লাগবে না, আমরা যারা এখানে আছি, ওয়েস্ট বেঙ্গল আছি বা ইন্ডিয়াতে আছি, তার জন্য ওসিআই লাগে না। সুতরাং ওসিআই সবার জন্য নয়, বাইরে থেকে যারা আসবে তাদের জন্য। ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল ক্যান্ডিডেট যারা, ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল সার্টিফিকেট প্রত্যেকের নিশ্চয়ই করানো আছে। আমরা জানি A1, A2 এবং B ফরম্যাট, সেই ব্যাপারে সবিস্তার ভিডিও দেওয়া আছে, বলা আছে। এখন মধ্যে অনেকে ফোন করে জানতে চাইছে, অনেকে এখনো ডোমিসাইল সার্টিফিকেট করেনি। সুতরাং যারা করেনি তাদেরকে অতি দ্রুততার সঙ্গে করে দিতে হবে, যে কোনো সময় শিডিউল পাবলিশ হয়ে যাবে। তারপর বলা হয়েছে এখানে যে ক্যাটাগরি সার্টিফিকেট, SC, ST, OBC A, OBC B, এই সমস্ত সার্টিফিকেট OBC A, OBC B অবশ্যই NCL হতে হবে। অনেকে আমাকে বলছেন যে স্যার এখন তো SD অফিস থেকে বলছে 5-6 মাস আর হবে না, 5-6 মাসের আগে আর পাবেন না। সুতরাং আমাদের কি হবে? আপনাদের আরো অনেক আগেই এই বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত ছিল, আপনারা নেননি। সুতরাং সেই টাইম যে চলে যাচ্ছে তার জন্য কিন্তু আপনাদের অনেক সমস্যায় পড়তে হবে। EWS ক্যান্ডিডেট যারা আছে তাদেরও ইনকাম সার্টিফিকেট অনেকে বের করতে পারেননি, তারাও কিন্তু সমস্যায় পড়তে চলেছেন। যারা TFW, EWS বা এই সমস্ত OBC A, OBC B যাদের এনসেল করানো নেই, তাদের জন্য কি তারা বিপদের সম্মুখীন হতে চলেছেন সেই বিষয়ে আমি কিন্তু ভিডিও নিয়ে আসছি। আপনারা ভালো করে শুনে নেবেন যে কি করতে হবে, কি করবেন না। আপনার হাতে এখন আর কিছু নেই, সুতরাং আমি পরবর্তীকালে সেটা নিয়ে আসছি। PWD ক্যান্ডিডেট তাদের হচ্ছে সার্টিফিকেট ঠিকঠাক নিয়ে যেতে হবে, এবং TFW ক্যান্ডিডেট তাদের ইনকাম সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এছাড়াও যেগুলো বলা নেই সেই জিনিসগুলো আপনাদের সমস্ত রকম, আপনি এই যে তুমি যেমন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সে যখন অ্যাপ্লাই করেছিলে তার যে কনফার্মেশন পেজ সেটা নিয়ে যেতে হবে। তোমাদের এই যে চয়েস লকিং এর যে পেজ সেটাকে সঙ্গে রাখবে, আধার কার্ড সঙ্গে রাখতে হবে। এখানে আমরা এই যে সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা দিলাম তার হচ্ছে কাগজ, রিসিট, এবং এই যে আমরা চয়েস দিলাম, চয়েস দেওয়ার পর আমরা যে অ্যালটমেন্ট হলো, তাহলে প্রভিশনাল সিট অ্যালটমেন্ট তার যে লেটারটা সেটা কিন্তু প্রিন্ট আউট, এগুলো সবই নিয়ে যেতে হবে সঙ্গে করে। প্রত্যেকটি কাগজ থাকবে অরিজিনাল, তার সঙ্গে এক সেট থাকবে জেরক্স কপি বা ফটোকপি যাকে বলা হয় সেটা। ডকুমেন্ট একটাও যেন মিস না হয়, প্রত্যেকটা ডকুমেন্ট যেন সঠিকভাবে হাতের সঙ্গে সঙ্গে থাকে। ছবি ইত্যাদি সবই সঙ্গে যেন থাকে, যে কোনো সময় কেউ মনে হলে আমি ভর্তি হবো, তাকে ছবি টবি সমস্ত কিছু রেডি করে নিতে হবে। ব্যাংকের পাস বই বা চেক বই ইত্যাদি সঙ্গে রাখবেন। যে কোনো পজিশনে আপনার দরকার পড়লে আপনি সেটা, বা গার্জেন যারা থাকবেন তারা অবশ্যই সেগুলো সঙ্গে রাখবেন। নিশ্চয়ই আশা করছি যে ক্যান্ডিডেটদের সঙ্গে আপনারাও থাকবেন। তো আজকে আমরা এই যে বিস্তারিত যে নোটিশ রয়েছে সেই নোটিশকে প্রত্যেকটা লাইন না পড়ে কয়েকটা জায়গাতে যে ইম্পর্টেন্ট বিষয়গুলো সেইগুলো কিন্তু বলে দিলাম। এখন কতগুলো জিনিস আছে যে আমি বললাম যে 1 নম্বর চয়েস যার পেয়ে যাবে সে মনে করুন কিছু করলো না, তাহলে সে অটোমেটিক কিন্তু এই কাউন্সিলিং সিস্টেম থেকে বাদ হয়ে যাবে। অর্থাৎ সে কলেজ পেলো, কলেজ পাওয়ার পর ডকুমেন্ট ভেরিফিকেশনও করালো না, বা ডকুমেন্ট ভেরিফিকেশন করলো কিন্তু ভর্তি হলো না, তাহলে কিন্তু তার তো আপগ্রেডেশন দেওয়ার জায়গা না, সে কিন্তু এক্সিট হয়ে যাবে এবং একদম মপ আপ রাউন্ড করে তার কোনো জায়গাতে কোনো সুযোগ পাবে না, এই কাউন্সিলিং থেকে আউট হয়ে যাবে। প্রত্যেকটা বিষয়কে মাথায় রাখবেন। অন্যান্য চ্যানেল অনেক স্পিডে বলছে, আমি চেষ্টা করলাম বেশ মেন পয়েন্টগুলোকে তোমাদের সঙ্গে তুলে ধরার। তোমরা আশা করছো বুঝেছো। বি ফার্মাসি একইভাবে হবে। যাদবপুরের ক্ষেত্রে এখানে GMR দিয়ে হয়, আর অন্যান্য যে কলেজ অর্থাৎ জলপাইগুড়ি এবং অন্যান্য যে প্রাইভেট কলেজগুলো রয়েছে সেগুলো PMR দিয়ে হয়। সুতরাং GMR আর PMR এখানে জানি না এই ভুলটা কাউন্সিলের পক্ষ থেকে কি করে বোর্ডের পক্ষ থেকে এটা হলো যে ফার্মাসি নিয়ে কোনো উল্লেখই রইল না এখানে। শুধু তোমাদের কোনো চিন্তার বিষয় নেই, পশ্চিমবঙ্গে বি ফার্মাসি করানো হয় এবং তোমরা জানো, তোমাদের অলরেডি র্যাঙ্ক পেয়ে গেছো। যে পদ্ধতি বললাম সেই পদ্ধতিটা বাকিটা সবই একই থাকবে, শুধুমাত্র PMR হবে জলপাইগুড়ি এবং অন্যান্য প্রাইভেট কলেজ, আর GMR এর ভিত্তিতে হবে যাদবপুর।
এটাকে তোমরা মাথায় রাখবে। অন্যান্য বিষয়ে কোনো চিন্তা করার দরকার নেই। তোমরা প্রস্তুতি নাও কিভাবে চয়েস ফিল করবে। এখন থেকে তোমরা নিজেদের ম্যানুস্ক্রিপ্ট রেডি করো, খাতাতে রেডি করো। আর আপনারা অনেকে তোমরা ফোন করো বা অনেকে ফোন করেন যে আপনি কাউন্সিলিং এর সহায়তা দেবেন। আর এই যে নোটিফিকেশন হয়ে গেল, এরপরে নতুন করে কারো কাউন্সিলিং এর যে প্যাটার্ন বানিয়ে দেওয়া বা এ করা, সেটা পেড সার্ভিস হলেও আর কিন্তু নেওয়া হবে না। সুতরাং এই ব্যাপারে আর কেউ নতুন করে রিকোয়েস্ট আমাকে করবেন না। আপনারা আজকে যারা আমাদের এই ভিডিও নতুন দেখলেন বা দেখলে তোমরা, তাদেরকে বলবো যে তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখো। আর দেখতে থাকবে আমার নতুন নতুন ভিডিওগুলো, কারণ কাউন্সিলিং যে প্রসেস শুরু হয়ে যাবে তারপরে কিন্তু অনেক কোশ্চেন থাকে। সুতরাং সেগুলোকে ক্লিয়ার করার জন্য আমার সাথে তোমরা হোয়াটসঅ্যাপে কল করতে পারবে বা আমাকে কলও করতে পারবে। আমার কল নাম্বার হচ্ছে 9474187519। তোমরা প্রত্যেকে ভালো থাকবে। নতুন যারা এলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিয়েছো এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রেখেছো ফর ফার্দার অল কারেক্ট ইনফরমেশন পাওয়ার জন্য। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, যেই নোটিফিকেশন হয়ে যাবে সঙ্গে সঙ্গে আসবো। সঙ্গে থাকবে, দেখতে থাকবে আমার চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। ধন্যবাদ।